মির্জা গালিব ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং যে প্রসঙ্গটি নিয়ে তিনি এখন কথা বলছিলেন, আমি সেটাই আপনার কাছে জানতে চাই যে দেশের সবচাইতে বড় দলের ভারপ্রাপ্ত প্রধানকে আজকে যে বা যারা তার নিজের দেশে আসতে বাধা দিচ্ছে, আগামী দিনে উনি প্রধানমন্ত্রী হইলে তারা দেশের স্বার্থবিরোধী কিছু করতে উনাকে চাপ দিবেন না, তার গ্যারান্টি কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ট্যাটাসটি দেখেছি, পড়েছি, আপনারা সকলেই দেখেছেন। তিনি সেখানে খুব পরিষ্কারভাবে বলেছেন তার আসবার সিদ্ধান্ত তার একক সিদ্ধান্ত নয়। হ্যাঁ, এবং তিনি ঠিক কি কারণে আসতে পারছেন না সেটার সঙ্গে নিরাপত্তা জড়িত। এটা পুরো স্ট্যাটাসটি পড়লেই মানে রিড বিটুইন দ্য লাইন্স দেখলে আমরা পরিষ্কার হয়ে যায় যে নিরাপত্তা ইস্যুটা এখানে জড়িত। সে কারণে তিনি বলছেন আমি এটা খুব স্পষ্ট করে বলাটাও এটা এখন উপযুক্ত সময় না। দেখুন, আমাদের উপমহাদেশের রাজনীতি খুবই রক্তাক্ত রাজনীতি। আমরা ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেটেড হতে দেখেছি, তার ছেলে রাজীব গান্ধী নির্বাচনী প্রচারণায় নেমে অ্যাসাসিনেটেড হন। আমরা বেনজির ভুট্টো দেখেছি। আমাদের বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনেই কিন্তু মানে নিহত হন, গুলিতে নিহত হন। এবং প্রত্যেকের ক্ষেত্রে আপনি দেখবেন এই প্রত্যেকটা ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে, তারা কিন্তু প্রত্যেকেই 5 জনের ক্ষেত্রে আমি আপনাকে বলছি অ্যালার্ট করেছে, প্রত্যেককে সাবধান করা হয়েছে। এবং এই সাবধান তারা 5 জনের কেউ, যে 5 জনের উদাহরণ আমি এখানে দিলাম, একজনও শোনে নাই। নেপালে এই ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কাতে ঘটেছে। সুতরাং আমাদের উপমহাদেশের রাজনীতি রক্তাক্ত রাজনীতি। এবং যারা যারা এই ওয়ার্ন করাকে পাত্তা দেয় নাই, আগে থেকে সাবধান বাণী যখন বলা হয়েছে, সাবধান করা হয়েছে, গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে, তারা সেটাকে আমলে নেয় নাই, প্রত্যেককে অনেক বড় মূল্য চোকাতে হয়েছে। আপনি যদি বাংলাদেশের আগামী রাজনীতি একটা মধ্যপন্থার, গণতান্ত্রিক, সকল মানুষের জন্য বাসযোগ্য, কোনো একক মতাদর্শের এক্সট্রিমিজম দেখতে না চান, অর্থাৎ সকলের জন্য সহনীয় একটি বাংলাদেশ আপনি দেখতে চান, আপনার ভালো লাগুক আর না লাগুক, জনাব তারেক রহমান একমাত্র ব্যক্তি যার উপরে একটা স্বচ্ছ বাংলাদেশ, সকলের বাংলাদেশ, বাংলাদেশিদের বাংলাদেশ অনেকাংশে নির্ভর করে। সুতরাং তিনি কিন্তু তার একক প্রপার্টি নন। তিনি তার পরিবারের জন্য যেমন সম্পদ, তিনি দেশেরও সম্পদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও একটা অ্যাসেট। সো এই মানুষটির সিদ্ধান্ত কেন আমরা ধরে নিচ্ছি যে তার ব্যক্তিগত আবেগ, কষ্ট, দুঃখ দ্বারা পরিচালিত হবে? আমরা কি দেখি নাই যে এই দেশের রাজনীতি কতটা নির্মম, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অকাল বৈধব্য মেনে নিতে হয়েছে, তাকে মাহারা হতে হয়েছে যখন তিনি 111 সরকারের সময় কারাগারে, তিনি তার একমাত্র মানে 2 পুত্রের একজনকে হারিয়েছেন চিরতরে যখন তিনি অফিসে বালুর ট্রাক দ্বারা তাকে ঘিরে রাখা হয়েছে। সো এদেশের রাজনীতি, উপমহাদেশের রাজনীতি খুব মানে খুব স্মুথ না, খুব পরিষ্কার না। সো এই সকল কিছুর বিবেচনায় আমি মনে করি বাংলাদেশের স্বার্থে, শুধু ওনার দল বা ওনার ব্যক্তিগত না, বাংলাদেশের স্বার্থে ওনার স্লাইটেস্ট কোনো ঝুঁকি আছে এমন কোনো সিদ্ধান্ত ওনার নেওয়াটা ঠিক হবে না বাংলাদেশের স্বার্থে। তাহলে ওনার স্লাইটেস্ট ঝুঁকি থাকবে না, এরকম সময় কি আসলে বাংলাদেশে খুব শীঘ্রই আসবে রুমিন ফারহানা, আপনার মনে হয়? আমরা তো সেই আশা করতেই পারি, এবং এটা যাতে এনশিওরড হয় সেটা জন্য কাজ করা তো আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম রেসপন্সিবিলিটি গুলোর একটা। বিকজ তারা তো বলছে নিরাপত্তার দিক থেকে তারা কোনো ঝুঁকি দেখছেন না। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হ্যাঁ, আইন উপদেষ্টাও বলেছেন। কিন্তু আমি যিনি মূল দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং ওনাকে নিয়েই বলি, ওনাকে নিয়ে এত আলোচনা করেছি আমরা সবাই যে ওনাকে নিয়ে আর কি আলোচনা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কখনো সুইজারল্যান্ড ছিল না, সুইডেনও ছিল না, নরওয়েও ছিল না, কিন্তু ললেসনেস, কমপ্লিট ললেসনেস, মানে আইনের কোনো পাত্তাই নাই, এইরকম অবস্থা বাংলাদেশে কিন্তু আগে আসে নাই। বাংলাদেশে অনেক দুঃসময় গেছে, বাংলাদেশে 15ই আগস্ট হয়েছে, বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে এরশাদ সরকার এসছে 10 বছর চালিয়েছে, কিন্তু এইরকম ললেসনেস যেটাকে বলে, এটার বাংলাটা আমার এক্সাক্ট মনে পড়ছে না এখন, মানে
আইন নাই এইরকম অবস্থা বাংলাদেশে কখনো হয় নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা এটাকে মেক শিওর করেছে যে বাংলাদেশে একটা ললেসনেস অবস্থা তৈরি হবে। এখানে সমালোচকরা বলেন মবতন্ত্র, মগের মুল্লুককে মবের মুল্লুক, হ্যাঁ, কিন্তু আমি যদি এইসব সমালোচনা বাদ দিই, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, এইরকম ললেসনেস অবস্থা হয় নাই। নিরাপত্তাহীন মানে এই ধরনের একটি পরিবেশ আছে জেনেও সরকার কেন বারবার বলছে যে আসলে সরকারের দিক থেকে কোনো বাধা নেই, বাংলাদেশে কারোর জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, সকলের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত? তাহলে কি সরকার জেনে শুনে এই ধরনের একটি বিপদের মুখে জনাব তারেক রহমানকে ফেলতে চাচ্ছে, সেরকম কি বিএনপি মনে করে? আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নাই। তবে সরকার কেন জেনেও না জানার একটা ভান করছে বা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এটা সরকারের চেয়ে ভালো কেউ জানে না। বাংলাদেশে ৩৬৫ দিনে কয়টা মব হয়, বাংলাদেশে গত কয়েকদিন, এই যে দুদিন আগে আদালতের ভিতরে ঢুকে দুজন আসামি যারা হাজিরা দিতে গেছিল, বাইরে দাঁড়ায় চা পান করছিল এই আদালত প্রাঙ্গণে, তাদেরকে গুলি করা হয় নাই। সো বাংলাদেশে এখন এগুলো ডাল ভাতের মতো হয়ে গেছে। সন্ধ্যার পরে রাস্তায় লোক কম থাকে, আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাস্তা ফ্রি থাকে সন্ধ্যা 6টা, 6:30, 7টার পর থেকে রাস্তা ফ্রি থাকে। এরকম তো হয় নাই আগে, কখনো হয় না। বাংলাদেশ, ঢাকা একটা ট্রাফিকের নগরী, ফাঁকা হয়ে যায়, মানুষ ভীত। এটা কি আইন শৃঙ্খলা যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি জানেন না? আমরা তো সরকারকে এটাও বলেছিলাম যে ওনাকে যদি বাদ দিতে না চান, ওনাকে অন্য কোনো মন্ত্রণালয় দেন না, সরকার অ্যাডামেন্ট ওনাকেই আইন শৃঙ্খলার মধ্যে রাখবেন। সো এটার যা ফল হওয়ার তো হচ্ছে। জি।